সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং আজ 29শে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হলো। এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য। আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,221 সামান্য বেশি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 827টা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট গোটা রাজ্যে 6,791টা স্কুলে। CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী তাদের জন্য কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। তাদের সংখ্যা ছিল 247 জন। সংসদ এবং প্রশাসনের সহযোগিতায় এমনকি 6 জন সদ্য মা হয়েছেন এরকম 6 জন পরীক্ষা দিয়েছেন সংসদের সাহায্যে। তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবছর যেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে 23টা জেলার মধ্যে 23টি জেলাতেই সবকটা জেলায় ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সেই সংখ্যাটা হচ্ছে সব মিলিয়ে সমস্ত রাজ্যে 1,03,017 জন ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রদের থেকে। 1,03,017 জন, অর্থাৎ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়েদের জন্য চালু করা সব ঐতিহাসিক যে প্রকল্পগুলো, যেমন কন্যাশ্রী, এই সব সাফল্য এই তথ্য এটা প্রমাণ করে। বাংলার মেয়েদের সশক্তিকরণ এটা যে আর কেবলমাত্র একটা মুখের স্লোগানই নেই, এটা যে বাস্তবে মাটিতে পড়ে এটা যে ফলপ্রসূ হয়ে উঠছে এই তথ্য সেটাও প্রমাণ করে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই জন্য সেন্সিটিভ ভেন্যু, সংবেদনশীল কেন্দ্র, আরো বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে আমরা মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর RFD এটা পর্ষদ ব্যবহার করেছিল। তা থেকেও পরীক্ষা কেন্দ্রে সব মিলিয়ে মোবাইল সংখ্যা ধরা পড়েছে এবং বাতিল হয়েছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 41 জন। প্রশাসন পরীক্ষা হল থেকে ধরা পড়া প্রত্যেকটি মোবাইলের তথ্য বিশ্লেষণ করে প্রত্যেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। যেহেতু বিষয়টার সঙ্গে ক্লাস 12-এর ছেলে মেয়েদের এরা যুক্ত আছেন এবং এদের ভবিষ্যৎ, ওদের একাডেমিক ভবিষ্যতে জড়িয়ে, ফলে এটা খুব সাবধানে এবং সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়ে প্রশাসন তদন্ত চালাচ্ছে। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যাতে কোনোভাবেই যেন একটা ভুলও, একটা হিউম্যান এররও যাতে না হয় সেটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে, কারণ এর সঙ্গে আমি বলেছি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত আছে। পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল যাতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা যায়, সরকারকে কালিমালিপ্ত করা যায়, নানা রকম প্রয়াস তারা চালিয়েছিল। কিন্তু এবং একই সঙ্গে অভিভাবকদের বিভ্রান্ত করা যায়, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি, সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। সংসদ এবং সরকার এ ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম ইতিমধ্যে এই ধরনের ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার যে চক্রগুলো করছে তাদের একজন পান্ডাকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। এছাড়া আর বলার মতো তথ্য হচ্ছে এই যে মোট 4 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণ অ্যাক্সিডেন্টে পরীক্ষা দিয়ে ফেরার সময় বা ইত্যাদি 4 জন মারা গেছেন। 2 জন মুর্শিদাবাদ জেলায়, 1 জন আলিপুরদুয়ার জেলায় এবং 1 জন পূর্ব বর্ধমান জেলায়। আমরা এই কিশোর কিশোরীদের অকাল প্রয়াণে আমার খুবই খারাপ লাগছে। আমরা মর্মাহত
আমি আপনাদের মাধ্যমে এইসব ছেলে মেয়েদের শোক সন্তস্ত যারা পরিজন আছেন, আমি তাদের সবাইকে দুঃখ বেদনা এবং সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। এইটা আমাদের বলার ছিল। এবার সংসদ সভাপতি বা আমাকে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। আরো কিছু পরীক্ষা কেন্দ্র কি বাড়ানোর সময় ভাবছেন যাতে আরো ধরা যায়, দোকান ক্যাটাগরি আটকানো যায়? না, ধরাতে সব কটা পড়েছে। সেটা আপনারা বলছেন, হ্যাঁ এটা আমাদের বিবেচনার মধ্যে আনা যেতে পারে। আমি পর্ষদকে বলবো যাতে বিবেচনার মধ্যে আছে তাই এটা করা হবে। সেই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? সংসদ যাদের আপনি বললেন চিহ্নিত করেছে, তারা ইচ্ছে করে ঢুকিয়ে দিচ্ছে মোবাইল, তাদের অবশ্যই চিহ্নিত করেছে সংসদ এবং তাদের কয়েকজনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাকরণ এটা অলরেডি আমরা এটা অ্যাকচুয়ালি একটা এফআইআর লঞ্চ করেছিলাম বিধাননগর সাইবার যেটা ব্রাঞ্চ রয়েছে সাইবার ক্রাইমে বিধাননগর কমিশনারেটের আন্ডারে। তো সেইটা আমরা করেছিলাম 18 তারিখে। তো ওরা বোধহয় 20 তারিখেই কিন্তু তাকে অ্যারেস্ট করেছে। 20 তারিখে ব্যাকগ্রাউন্ড করেছে, কিন্তু তার ডিটেইল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে এখনো ডিসক্লোজ করা হয়নি, কারণ পুলিশ এখনো আরো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর শুধু একজন জড়িত নয়, এটা গোটা রাজ্যে কিন্তু এইভাবে পুরো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এইটা প্রশ্নপত্রটা গোটা রাজ্যেই কিন্তু ছড়িয়েছিল। এটা মালদা থেকে হয়েছিল, উত্তর দিনাজপুরে হয়েছিল, কোচবিহারে হয়েছিল এবং বাঁকুড়াতে হয়েছিল। ফলে এইটা শুধু একজন কিন্তু ছিল না, তার সাথে আরো অনেকেই কিন্তু যুক্ত ছিল। ফলে তার ব্যাকগ্রাউন্ডটা এখনো আমাদের কাছে ডিসক্লোজ করা হয়নি, কারণ ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রসেস। মোটিভটা অনেক রকম হতে পারে। সরকারের বদনাম করা, পর্ষদকে গালিমালিপ্ত করা এবং পরীক্ষাটা বানচাল করা, নানা রকম ভাবে। নুইসেন্স ভ্যালু, অ্যাকচুয়ালি নুইসেন্স ভ্যালু এগুলোর যে সবার যে খুব যে উদ্দেশ্য আছে, সবার কারো কারো নিশ্চয় উদ্দেশ্য আছে। আবার কেউ কেউ আমি মজা তো দেখলো আছে এরকম সোশ্যাল নেটওয়ার্ক সাইট, তাদের ছড়িয়ে দিলাম। তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও তাদের কোনো ভাবনা নেই, অভিভাবকদের দুশ্চিন্তা নিয়েও তাদের কিছু যায় আসে না। তারা এটা এমনি একটা মজা নিচ্ছে আর কি। বেশ কিছু স্কুলে, এখনই নামগুলো বলছি না, যেমন পশ্চিম মেদিনীপুরে একটি স্কুল আছে, মালদার একটি স্কুল আছে, দিনাজপুরে স্কুল আছে, উত্তর দিনাজপুরে আছে। এগুলো কিছু কিছু জায়গাতে, আর আরেকটি হচ্ছে জলপাইগুড়িতে। এইসব জায়গাতে তারা স্পেসিফিক্যালি কিন্তু মোবাইল এন্ট্রি কিছুটা অ্যালাউ করছে। সেগুলো আমরা দেখছি, তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে। প্রপার যে ডিসিপ্লিনারি প্রসেস আছে, সকোজ করা বা ইত্যাদি যেগুলো যা পদ্ধতিগত আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা অন্তত 4টে স্কুল তো বললাম। এরা কি কিছু বলেছে যে এই যে মোবাইল এন্ট্রি তারা করছে? ইচ্ছাকৃত মানে ইচ্ছা, আমরা আমাদের যারা টিম রয়েছে, আমাদের তো একটা টোটাল নেটওয়ার্ক রয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি রয়েছে, কাউন্সিল নমিনি রয়েছে, তারা তো প্রত্যেক জায়গায় ভিজিট করছেন এবং আমি তাদের কাছ থেকে ডেইলি ভিত্তিতে সমস্ত প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা রিপোর্ট পাচ্ছি। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি এবং কালকেও একটি পশ্চিম মেদিনীপুরের স্কুলের সাথে কথাও হয়েছে। তাদের যিনি সেন্টার সেক্রেটারি ওই স্কুলের, যিনি হেড অফ ইনস্টিটিউশন, তার সাথে কথাও হয়েছে। তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে একটি চিঠিও দিয়েছেন আমার কাছে। কিন্তু শুধু তো আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলে হয় না, ঘটনাটা অত্যন্তই কিন্তু আপত্তিকর। দেখুন, ফ্রিস্কিং মানে এটা তো ফিজিক্যাল ফ্রিস্কিং বা সব জায়গায় যে মেটাল ডিটেক্টর দিয়ে চেক হচ্ছে তা তো নয়। এয়ারপোর্টে যেটা যেভাবে চেকিং হয় সেটা কিন্তু জেনারেলি এখানে তো হয় না। সেটা মানে সবসময় বডি কন্ট্যাক্ট করে, বডি টাচ করে যেটা ফ্রিস্কিং, সেটা তো এখানে হয় না। কিন্তু সবসময় কিন্তু টিচার এবং সংশ্লিষ্ট যারা নন টিচিং স্টাফ আছেন, তারা কিন্তু তাদেরকে সেই চেকিংটা করে। যাতে ফ্রিস্কিং ওয়ার্ডটা আমরা ইউজ করি না, এটাকে বলা হয় চেকিং। এন্ট্রি গেটে কিন্তু চেকিং করা হয়েছে এবং এবার প্রত্যেকটি এন্ট্রি গেটেই কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও দেখা গেছে যে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা মোবাইল নিয়ে ক্লাসরুমে ঢুকে যাচ্ছে এবং ডিউরিং দ্য এক্সাম তারা মোবাইলকে ইউজ করার চেষ্টা করছে। সেটা চেষ্টা করছে সেই অবস্থায় কিন্তু আমাদের ইনভিজিলেটররা যথেষ্ট তৎপর ছিলেন, কারণ ইনভিজিলেটরদের কাছে কিন্তু প্রপার মেসেজ দেওয়া হয়েছিল যে মোবাইল বা স্মার্টফোন কোনোভাবেই অ্যালাউড নয়। তারা তাদেরকে ধরেছেন
এবং আমরা এবার এক্সাম্পলারি পানিশমেন্ট রেখেছিলাম যে মোবাইল সহ যদি কেউ ধরা পড়ে, শুধু সেদিনের পরীক্ষাই নয়, গোটা এইচএস এ যতগুলো সাবজেক্ট থাকবে সবকটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে তার এইচএস এক্সাম 2024 তার কিন্তু ক্যান্ডিডেটটাই কিন্তু ক্যান্সেল। ছাত্রী হচ্ছে 25, ছাত্র 16, মেয়েরা একটু এগিয়ে আছে। সবই দেখা যাচ্ছে। এটার কারণটা হচ্ছে তো খুব পরিষ্কার, সেটা ওদের ফ্রিস্কিং করা মুশকিল, ফ্রিস্কিং বা চেকিং করাটা খুব ডিফিকাল্ট। বলছি চিরঞ্জীব বাবু, আপনারা তো বলেছিলেন যে কলকাতাতে কোনো সেনসিটিভ মেনু নেই, কিন্তু দেখা গেল যে কলকাতায় ধরা পড়েছে। এরকম হয়তো আগে আমরা অতটা জানতে পারতাম না, সেটাও একটা হতে পারে। কলকাতার ক্ষেত্রে তো এত নজরদারি থাকে, তারপর কলকাতার একটি খুব নামকরা স্কুলের একজন ছাত্রী ধরা পড়েছে, আমি নাম উল্লেখ করছিলাম। নামকরা স্কুলের ছাত্রী একটি নামকরা স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছিল, সে অবস্থাতেও ধরা পড়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত না। শুধু সেটা নয়, জেলাকে পিছনে ফেলে দিয়েছে, এটা নিয়ে কি বলবো? কলকাতায় চেকিংটা আরো বেশি হয়েছে, ঠিকঠাক মতো চেকিং হয়েছে, এবং কলকাতার স্টুডেন্টরা আরেকটু ডেসপারেটও, তারা জাস্ট হচ্ছে সমস্ত চেকিং। না, আমার মনে হয় যে এই যে একটা অপরাধের ক্ষেত্রে আপনারা কলকাতাকে একটা ধোয়া তুলসী পাতা রাখতে চাইছেন এবং বাকি জেলাগুলোকে একটু দাগিয়ে দিতে চাইছেন, এটা ঠিক না। অপরাধের প্রবণতা সব জায়গাতেই রয়েছে। 18 বা 19 তারিখ মানে সম্ভব হলো, মানে যদি চক্র থেকে থাকে তাহলে তো তারা ট্রাই করবে না। তারা তো, কারণ তারা অলরেডি 20 তারিখে কিন্তু অ্যারেস্টেড, 18 তারিখে আমরা এফআইআর লঞ্চ করেছিলাম, তার ভিত্তিতে 20 তারিখ অ্যারেস্ট হয়ে গেছে। তারপর কিন্তু এই চক্র আর কোনো রকম সক্রিয় হয়নি। কোনো ওই ভুয়ো প্রশ্নপত্র যে বাজারে ছাড়া এবং তার মাধ্যমে টাকা ইনকাম করে, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তারা কিছু ভুয়ো প্রশ্নপত্র বাজারে ছেড়ে স্টুডেন্টদের প্রশ্নপত্র বিলি করছিল, মানে অর্থের বিনিময়ে। এবং তারা একটা রেট করেছিল, গোটা সায়েন্স গ্রুপ হলে 6,000 টাকা, কমার্স গ্রুপ হলে 5,000 টাকা, শুধু আর্টস গ্রুপ হলে 4,000 টাকা, বা অঙ্কের প্রশ্নপত্র পর্যন্ত বাজারে ওরা ছেড়েছিল অনেক আগে। তো সেটাতেও সেই কোয়েশ্চেনের জন্য, পার কোয়েশ্চেনের জন্য একটা বেশ ভালো রেট ওরা ধার্য করেছিল। সমস্ত তথ্য আমরা পেয়েছিলাম, সমস্ত তথ্যই আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ তার ভিত্তিতে ওই কিউআর কোডের ভিত্তিতেই কিন্তু অ্যারেস্টটা করেছে। কিছু লোক তো টাকা পয়সা দিয়েও দিয়েছিল, অনেকেই টাকা। যে ছাত্ররা ধরুন এদের সঙ্গে যোগাযোগ করলো, আপনাদের যারা ছাত্র তাদের ব্যাপারে কি কোনো আমাদের ছাত্র মানে রাজ্যের ছাত্র, মানে স্কুলের ছাত্ররা যারা, তাদের কি কোনো সতর্ক করা বা কিছু? আমি এটা মিডিয়ার মাধ্যমে বলেও ছিলাম যে আমি সমস্ত ছাত্রছাত্রীদের সাংবাদিক বৈঠক করে উনি বলেছিলেন যে তারা যেন প্রতারিত না হয়। আর উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার একদম 100% সিকিউর, আমি সেটা বলেও ছিলাম সাংবাদিকদের, যে আপনাদের মাধ্যমে আমি সেটা ছড়িয়ে দিতে চাই, তারা যেন এইভাবে টাকা দিয়ে যেন প্রতারিত না হয়, কারণ আমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু কখনো লিক করেনি। আচ্ছা, মোবাইল ধরা পড়েছে গেটেই, এই সংখ্যাটা কি কিছু পাওয়া যাবে? গেটে অনেক, মানে তারা জাস্ট নিজেরা সারেন্ডার করে ধরা পড়ার পর তাদের জাস্ট মোবাইলটা আমরা ডিপোজিট রেখেছি, পরীক্ষা পড়াবো ফেরত দিয়ে দিয়েছি, সেটা মুহূর্তে না। অন্য একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এইচএস এর নতুন সিলেবাস, সেমেস্টার সিস্টেম নিয়ে কিছু কি? এটা আমাদের কথাবার্তা চলছে, আমি এখনো এটা নিয়ে এক্ষুনি কথা হলো আমাদের, এটা নিয়ে আমাদের এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি বলে আমি পর্ষদকে যেমন জানাবো তেমন ভাবে আমি আপনাদেরও জানাবো। না, সারাক্ষণ ওখানে তো কাজই তাই ছিল যে এই একটা প্রশ্ন ওয়েবসাইট বলছি, আমাদের এই ফেসবুকে ছড়িয়ে দেওয়া, তার আধ ঘন্টার মধ্যে বিজেপি কারণ না কারণ প্রেস কনফারেন্স করতে বসে যাওয়া, এইটা আমার ধারণা যে এবার বন্ধ হবে। ঠিক আছে, হ্যাঁ, আমার সামনের বার সামনের বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, অন্য কোনো ছুটি টুটি নেই। 3rd মার্চ 2025 আর শেষ হবে 18ই মার্চ 2025। 3rd মার্চ শুরু হচ্ছে আর সমস্ত সাবজেক্ট নিয়ে পরীক্ষা শেষ হবে। 3rd মার্চ হচ্ছে সোমবার আর 18ই মার্চ মঙ্গলবার শেষ হবে পরীক্ষা। হয়ে গেছে, সেটা আমার মনে হয় পর্ষদ থেকে নিয়ে নেওয়া ভালো হবে আপনাদের, এই সংসদ থেকে। না, যদি হয়ে যায় তাহলে আমাদের কিছু সিদ্ধান্ত হয়নি, এটা মানে সরকারি কোনো বৈঠক না, একেবারেই ইনফর্মাল একটা বৈঠক। আমরা সরকার আশাবাদী এবং সরকার সদস্য মনোভাব দেখাতে চায়। আইনি জট ছাড়িয়ে আমার ধারণা যে দ্রুতই আমরা এই পদক্ষেপ নিতে পারবো, কিন্তু পুরোটা একটা আইনি জট আছে, আপনারা জানেন।
আইনি বাধাও আছে। আমরা যাই করব মহামান্য আদালতের অনুমতি অনুসারে করব। বলছি রাখবো আপনি হয়তো আর কয়েকদিনের মধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবে, ভোটের আগে কোনোভাবে নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভবই না। এখন আমি এইভাবে, এটা তো আপনার বয়ান, আমি এইভাবে দিনক্ষণ ধরে দেখছি না ব্যাপারটা। আমি নির্বাচন হিসেবেও ব্যাপারটা দেখছি। আমরা দিতে যোগ্য এবং যারা বঞ্চিত এবং যোগ্য তাদের চাকরি দিতে আমরা আগ্রহী। তার সঙ্গে নির্বাচন বা ইত্যাদি এটা সরকারি প্রসেস, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। বলছি ভাইস চ্যান্সেলর के अभी रिसेंटली कलकत्ता यूनिवर्सिटीज में और जादवपुर यूनिवर्सिटी विजिट करने के दौरान उन्होंने कुछ संगठन का कहना है कि स्टेट के मैक्सिमम यूनिवर्सिटीज में वाइस चांसलर नहीं होने की वजह से काफी काम अटक गए। So why there are no vice chancellors? First find that. First introspect that why there are no the vice chancellor absentee, like Darjeeling Hill University. There is no vice chancellor. Why? Because we put one of the eminent academician from Hilly area. We put their name from our government side, but his name was not accepted by Honorable Chancellor, and he didn't put any alternative name for particular this university and other universities. So there is no name, and there are a lot of cacophony, lot of anarchy is going on. So this is, I think, the ploy by central government that they are doing such and such thing. Already I have mentioned it in my lot of press conferences. So I won't repeat that, but I am stick in my position. বলছি আপনি তো পিছিয়ে যাচ্ছে তারিখটা, এটা কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয় এক ধরনের একটা অস্থিরতা, অসহিষ্ণুতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর একটা নৈরাজ্য তৈরি হচ্ছে, যা কোনোভাবেই সঙ্গতভাবেই রাজভবনের পক্ষে সামলানো সম্ভব নয়। আমাদের উভয়ের একসঙ্গেই কাজ করার কথা ছিল এবং সেটাই বাস্তব। ভারতীয় সংবিধানে যে কথাটা লেখা আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের রুলে যে কথাটা লেখা আছে, আইন যারা প্রণেতা ছিলেন তারা অনেক ভেবেচিন্তে বুঝে শুনেই করেছিলেন। ওই রকমভাবে কেউ যদি একতরফাভাবে কিছু চালাতে যান তাহলে যা হতে পারে, যা প্রত্যাশিত ছিল তাই হয়েছে। আপনারা কি আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন যদি কোনো সুযোগ পান? আমি তো বারবার করছি, আমি আবার করবো। আমরা 3 মাস। না, এমনিতে আমাদের টোটাল বলা হয় 90 ডেজ, কিন্তু এবার আমরা যথেষ্ট তাড়াতাড়ি আশা করা যায় রেজাল্ট বার করতে পারবো, কারণ এবার মার্কস সাবমিশন প্রসেসটা পুরোটাই অনলাইন কমপ্লিটলি, যেহেতু একটা ডিজিটাল সিস্টেম আছে। তো আশা করি আমরা যথেষ্ট তাড়াতাড়ি বার করতে পারবো। সেটা আমরা রাজ্য সরকারের সাথে 3 মাসের আগেই বেরোবো আমরা সেটা বা মধ্যেই বেরোবো। ঠিক আছে।